গুড মর্নিং স্টুডেন্টস, সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। তোমরা নবম শ্রেণীর সবাই আমার প্রিয় ছাত্রছাত্রী। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার নতুন একটা অংশ আলোচনা করবার জন্য। নতুন অধ্যায় তো বলবো না, কারণ যে অধ্যায় সম্পর্কে আমরা বিগত বেশ কিছুদিন ধরে আলোচনা করছি সেই অধ্যায়ের পরবর্তী অংশ আমরা ধীরে ধীরে আলোচনা করছি। তো আজকেও আমরা একটা নতুন অংশ আলোচনা করব। তো এই নতুন অংশ আলোচনা শুরু করবার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্নোত্তর পর্ব যে আলোচনা, সেই আলোচনাটা আমি একটু সেরে নিতে চাই। কারণ তোমরা জানো, প্রত্যেক দিন আমরা পূর্বের ক্লাসে যে বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি সেই বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে ক্লাসের শুরুতে একটু জিজ্ঞাসা করে নিই, তাই না? কারণ এই জিজ্ঞাসা করার ফলে আমি যেমন বুঝতে পারি যে আমি তোমাদের যতটুকু অংশ আলোচনা করিয়েছি, তোমাদের বোঝাতে পেরেছি, তোমরা সেগুলো কতখানি ভালোভাবে বুঝতে পেরেছো, নিজেরা কতটা ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছো, প্রস্তুত হয়ে এসেছো, সেই সম্পর্কে একটু ধারণা পাওয়া যায়, তাই না? এবং তোমাদের নিজেদের মধ্যেও দেখো একটা প্রতিযোগিতা তৈরি হয়ে যায় যে কে বেশি একটু বইয়ের সঙ্গে মনোযোগ বা সংযোগ রেখেছে, আর কারা পাঠ্যপুস্তক ছাড়া একদম পুরো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সে সম্পর্কেও একটা ধারণা কিন্তু আমরা পেয়ে থাকি। তো যাই হোক, আমি বেশি কথা না বলে আমরা পূর্বের দিনের ক্লাসে যে অংশ সম্পর্কে আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম? আবহবিকার। তো অবশ্যই আবহবিকার আমরা আলোচনা করছি। এই আবহবিকারের কোন অংশ আলোচনা করেছি আমরা? এই আবহবিকারের আমরা আলোচনা করেছি চতুর্থ যে শ্রেণীবিভাগ, তার নাম কি? তুষার আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ আমরা বলতে পারি। তো আমাকে কে বলতে পারবে এই তুষার দ্বারা আবহবিকার বা তুষার আবহবিকার ঠিক কেমন ভাবে হয়, কিভাবে হয়, সেটা দিয়ে কে বলতে পারে? হ্যাঁ বলো। আচ্ছা, দিনের বেলা পর্বতের ফাটলের মধ্যে বা পাহাড়ের ফাটলের মধ্যে যখন জল জমে যায়, তাই তো? জল জমে গেল দিনের বেলাতে, তোমার বন্ধু ঠিক বলছে। আর রাতের বেলায় কি হচ্ছে? যখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে, তাই না? তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেলে কি হয়? ওই জলটা কিসে পরিণত হয়ে যাচ্ছে? বরফে পরিণত হয়ে যাচ্ছে। তো জল থেকে যখন বরফে পরিণত হয়ে যায়, তার আয়তন কত গুণ বেড়ে যায়? তার আয়তন প্রায় 9 গুণ বেড়ে যায়, তাই না? তো আয়তন যখন বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে? তখন যে ফাটলের দুপাশে পার্শ্বচাপ বেশি পরিমাণে দিচ্ছে, অর্থাৎ প্রসারিত হচ্ছে, তাই না? আচ্ছা, আবার পরবর্তী দিনে যখন আবার এই বরফটা গলে জল হয়ে যায়, তখন আবার সেই শিলা বা পাহাড়ে কি হবে? সংকোচন হয়ে যাবে। তাহলে এইরকম ভাবে দীর্ঘ দিন ধরে যদি পাহাড় বা পর্বতের কোনো অংশের ফাটলের মধ্যে বরফের দ্বারা সংকোচন এবং প্রসারণ হতে থাকে, তাহলে সেই শিলা খনিজ বা পর্বত গাত্র কোনো না কোনো একটা সময় কিন্তু সেটা কি হবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবং এই যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, এটা কিন্তু একটা নির্দিষ্ট কোণ আকৃতির তীক্ষ্ণ কোণযুক্ত একটা শিলাচূর্ণতে সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হয়ে যায়, তাই না? তখন তাকে এই আবহবিকারকে আমরা তুষার দ্বারা আবহবিকার বা
তুহিন খণ্ডীকরণ বলতে পারি। এটুকুই তো আমরা আলোচনা করেছিলাম, মানে এটাই তো পূর্বের দিনে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা আচ্ছা বলো তো, এই যান্ত্রিক আবহবিকার অর্থাৎ এই তুষার দ্বারা যান্ত্রিক আবহবিকার বৈশিষ্ট্য কি কি হতে পারে? তাহলে এটা যেহেতু বরফের আয়তন বৃদ্ধির জন্য হচ্ছে, তাহলে শিলায় এর সংকোচন এবং প্রসারণ লক্ষ্য করা যাচ্ছে। আর যে শিলাগুলো খণ্ডিত হয়ে যাচ্ছে তার আকৃতি কেমন হচ্ছে? তীক্ষ্ণ কোণযুক্ত আকৃতি হচ্ছে। কোন শিলায় লক্ষ্য করা যায়? পাললিক শিলায় এটি লক্ষ্য করা যায়। আর এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? স্ক্রি বা ট্যালাস আমরা কিন্তু এই অংশে দেখতে পাই। তো ঠিক আছে, এই স্ক্রি বা ট্যালাসটা কি, কে বলতে পারবে দেখি? আচ্ছা, উচ্চ পার্বত্য অঞ্চলে, এই উচ্চ পার্বত্য অঞ্চলে যখন এই তুষার আবহবিকারের দ্বারা অর্থাৎ বরফ জমে গিয়ে জল জমে যাচ্ছে এবং তার ফলে যখন শিলা বা খনিজের চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং তার ফলে যে চূর্ণ বিচূর্ণ অংশ একটা বৃহৎ অংশ জুড়ে ক্ষেত্র বা মাঠের মতো যদি মনে করি আমরা, ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় বা বিরাট ক্ষেত্র রূপে দেখা যায়, তাকে কিন্তু আমরা স্ক্রি বা ট্যালাস বলতে পারি। বোঝা গেল তাহলে এইটুকু? বোঝা গেল না তোমরাই বললে, আমি শুধু তোমাদের বলাটাকে আমি আরো একবার করে রিপিট করলাম। আচ্ছা, এছাড়াও আমরা অন্যান্য যান্ত্রিক আবহবিকার বিভিন্ন সম্পর্কে জেনেছিলাম। আমাকে নামগুলো বলো তো, অন্যান্য যান্ত্রিক আবহবিকারে কি কি নাম জেনেছিলাম আমরা? বোল্ডার ক্লিভিং জেনেছিলাম, ডার্ট ক্র্যাকিং জেনেছিলাম, শিটিং, স্পেলিং, স্নেকিং আর ফ্লেকিং। এই বিভিন্ন যান্ত্রিক আবহবিকার সম্পর্কে আমরা জাস্ট একটু একটু করে নাম জেনেছিলাম। যাই হোক, সেগুলো পাঠ্যসূচির সেইভাবে অন্তর্ভুক্ত নয়, তবু আমরা শর্ট প্রশ্নের জন্য জেনেছিলাম একটুখানি। তাহলে এইভাবে আমরা আজকের প্রশ্নোত্তর পর্ব আলোচনা এখানে সমাপ্ত করতে পারলাম। কিন্তু ক্লাস আমাদের সমাপ্ত হয়নি, ক্লাস এবার শুরু হবে। কি শুরু হবে? যে আজকের দিনের নতুন করে যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু সম্পর্কে আমরা এবার আলোচনা শুরু করব। তাহলে তোমরা বলো, যান্ত্রিক আবহবিকারের পরে আবহবিকারের শ্রেণীবিভাগ অনুযায়ী আজকে আমরা কি বিষয় সম্পর্কে আলোচনা শুরু করব? রাসায়নিক আবহবিকার সম্পর্কে আলোচনা শুরু করব। তো দেখো, আমি শুরুতে নামটা বলে দিলাম, রাসায়নিক আবহবিকার। তোমরা এখানে বুঝতে পারছো, রাসায়নিক কাজকর্মের দ্বারা যখন প্রকৃতিতে আবহবিকার হয় সেটাকে আমরা রাসায়নিক আবহবিকার বলতে পারি। ঠিক আছে, দেখো এখানটাতে পাশে মেকানিক্যাল ওয়েদারিং এবং তার পাশে কেমিক্যাল ওয়েদারিং ছবি আমরা দেখিয়েছি। তো এখানে তোমরা বুঝতে পারছো আশা করি যে এই যে মেকানিক্যাল ওয়েদারিং থেকে কেমিক্যাল ওয়েদারিং এর ডিফারেন্সটা একটু হলেও চোখে বোঝা যাচ্ছে। তো এই যে কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক আবহবিকার যদি আমরা বলি, এটা কিন্তু আমরা আমাদের এই চারিপাশে আমাদের পরিবেশে দেখতে পাই। আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই। হয়তো শিলাতে এই রাসায়নিক আবহবিকারটা হয়, কিন্তু আমাদের ঘরে দেখবে তোমাদের বাড়ির যে গ্রিল রয়েছে, জানালা দরজার গ্রিল, সেখানে যদি জল পাওয়ার জন্য সেই জায়গাটা কি হয় বলো তো? মরিচা পড়ে যায়। মরিচা পড়লে কি হয়? লোহার ওপরের যে আস্তরণটা সেটা কিন্তু ছেড়ে যায়। কিসের জন্য হচ্ছে? সেটা কিন্তু জলের দ্বারাই, অর্থাৎ H2O
হাইড্রোজেন অক্সিজেন এখানে মিলিতভাবে রাসায়নিকভাবে কার্যকরী হওয়ার ফলে লোহার ওপর অর্থাৎ ফিলামের ওপরে এই কেমিক্যাল ওয়েদারিং হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে একটু জানবো যে এই কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক আবহবিকার কোনগুলো আমাদের আলোচনা করতে হবে। দেখো, প্রধান যে আবহবিকারের শ্রেণীবিভাগ, আমরা যদি যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগটা পুরোপুরি সমাপ্ত করতে পেরেছি এবং রাসায়নিক আবহবিকারের এই অংশে চলে আসি, আমাদেরকে মূলত আলোচনা করতে হবে জারণ, অঙ্গার যোজন, জল যোজন, আর্দ্র বিশ্লেষণ। ঠিক আছে, এই জিনিসগুলোই আমাদেরকে রাসায়নিক আবহবিকারের মূল শ্রেণীবিভাগের মধ্যে আলোচনা করতে হবে। ঠিক আছে, তো দেখি এই রাসায়নিক আবহবিকার যেটা আমরা বলছি যে রাসায়নিকভাবে হয়ে থাকে, আগে যেমন আমরা আলোচনা করলাম যান্ত্রিক আবহবিকার, এবার দেখছি কি কি রাসায়নিক এখানে কাজকর্ম করার ফলে এটাকে আমরা রাসায়নিক আবহবিকার বলতে পারছি। তা প্রথমেই আমরা দেখছি যে ছবিতে বিভিন্ন প্রকার রাসায়নিক আবহবিকার, দেখো জলের দ্বারা হচ্ছে, 2 নম্বর ছবি দেখো অক্সিজেনের দ্বারা হচ্ছে, তারপর রিয়াকশন উইথ অ্যাসিড অর্থাৎ অ্যাসিড অম্ল দ্বারা হচ্ছে, তারপর অর্গানিজমস বিভিন্ন জৈব আবহবিকারের দ্বারা হতে পারে। তো আমরা কাকে বলবো এই রাসায়নিক আবহবিকার? তাহলে যে প্রক্রিয়ায় বায়ুর বিভিন্ন গ্যাস বলতে কি কি? মূলত অক্সিজেন যেটা আমরা গ্রহণ করে থাকি, কার্বন ডাই অক্সাইড যেটা আমরা ত্যাগ করি, জলীয় বাষ্প এবং বিভিন্ন অম্লশিলা। ঠিক আছে, এই বিভিন্ন অম্লশিলার মধ্যস্থ যে বিভিন্ন খনিজ থাকে, সেই খনিজেরও একটা নির্দিষ্ট ধর্ম রয়েছে, সেটা কিন্তু এই জল, অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে নতুন একটা পদার্থ উৎপন্ন হয় এবং এই যে নতুন পদার্থ উৎপন্ন হয় সেটা কিন্তু সেই নির্দিষ্ট স্থলেই অবস্থান করে। কারণ আমরা যখন আবহবিকারের সংজ্ঞা পড়েছিলাম তখনই আমরা জেনেছিলাম যে ক্ষয়জাত চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া পদার্থগুলো নির্দিষ্ট স্থানে পড়ে থাকে বা পড়ে থাকতে দেখা যায়। রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে উৎপত্তি স্থলেই সেই রাসায়নিক অবস্থান বা চূর্ণ বিচূর্ণ অংশ সেই স্থানে পড়ে থাকে, তাকে আমরা রাসায়নিক আবহবিকার বলবো। তাহলে বোঝা গেল। আরো একবার বলছি, পরিবেশের যে বিভিন্ন গ্যাস, অর্থাৎ মূলত এই গ্যাসগুলোই এই রাসায়নিক আবহবিকার ঘটাতে সাহায্য করে। অক্সিজেন, আর কি বললাম, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং বিভিন্ন শিলার মধ্যে অবস্থিত খনিজ, তাদের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে উৎপন্ন বিয়োজিত পদার্থ যদি সেই স্থানেই পড়ে থাকে তখন তাকে আমরা রাসায়নিক আবহবিকার বলবো। এতে কি হয়, মূল খনিজ নতুন খনিজের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়, কারণ বিক্রিয়া করছে, বিক্রিয়া হয়ে যাওয়ার ফলে মূল যে খনিজ পদার্থ ছিল বা অংশ ছিল তার থেকে এটা আলাদা হয়ে যাচ্ছে, তার ধর্মের পরিবর্তন হয়ে যাচ্ছে, রঙের পরিবর্তন হয়ে যাচ্ছে। এইখানেই যান্ত্রিক আবহবিকার আর রাসায়নিক আবহবিকারের মধ্যে মূল একটা পার্থক্য। দেখবে আমরা যখন যান্ত্রিক আবহবিকার সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমরা উল্লেখ করেছিলাম যে এই অংশে ভৌত ধর্মের বা অর্থাৎ মূল যে খনিজ বা মূল যে রাসায়নিক তার কোনো ধর্মের পরিবর্তন হয় না বা হতে দেখা যায় না। কিন্তু রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে কিন্তু শিলার মূল ধর্মের
পরিবর্তন হয়ে যায়, কারণ রাসায়নিক বিক্রিয়া করার ফলে তার ভেতরকার অবস্থিত খনিজের ধর্ম চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এবার দেখি আমরা এই রাসায়নিক আবহবিকারের কি কি প্রক্রিয়া রয়েছে বা কি কি প্রক্রিয়া লক্ষ্য করা যায়। তাহলে পাঠ্যসূচিভুক্ত অনুসারে রাসায়নিক আবহবিকারকে আমরা মূলত 4টি প্রক্রিয়ায় বিভক্ত করতে পারি। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে জারণ, অঙ্গার যোজন, জল যোজন, আর হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। ঠিক আছে, তো আমরা আজকে আলোচনা করব মূলত দুটি অংশ, সেটা হচ্ছে জারণ, এই যে শ্রেণীবিভাগ, আর তার সঙ্গে আমরা আলোচনা করব অঙ্গার যোজন। ঠিক আছে, এই দুটো শ্রেণীবিভাগ আজকে আমরা আলোচনা করব, আবার পরবর্তী দিনে পরবর্তী দুটি অংশ আমরা আলোচনা করব। তো দেখা যাক এই জারণ প্রক্রিয়ায় কি কি ভাবে বা কিভাবে বিক্রিয়া করে শিলার পরিবর্তন বা শিলার ক্ষয় হতে থাকে, ক্ষয়জাত পদার্থ বেরিয়ে আসে, আর অঙ্গার যোজন কিভাবে তার কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? জারণ আর অঙ্গার যোজন। তো দেখো ছবিতে যে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ, ছবি দুটো দেখে মনে হচ্ছে যে একটা ধাতুর বা কোনো একটা খণ্ড, তার দেখো রঙের কিন্তু পরিবর্তন হয়েছে। কারণ প্রকৃতিতে হঠাৎ করে দেখলে আমরা কিন্তু এই ধরনের শিলা বা খনিজ পদার্থ বা অংশ কিন্তু আমরা দেখতে পাই না। প্রথম যে ছবিটার কথা আমি বলছি, সচরাচর কিন্তু এই ধরনের ছবি আমরা চট করে দেখতে পাই না, বা পাহাড়ের অংশ আমরা দেখতে পাই না। ঠিক আছে, তো এই জারণ কাকে বলা হচ্ছে, যাকে ইংলিশে বলা হচ্ছে অক্সিডেশন। দেখো এই অক্সিডেশন কথাটার মধ্যেই কিন্তু রয়েছে অক্সিজেন, রয়েছে না? অক্সিজেনের সংকেত কি? O2। খুব ভালো, তাহলে এটুকু আমরা বুঝতে পারছি যে এই O2 হচ্ছে এই জারণ অববাহিকার মূল মাধ্যম বা মূল নিয়ন্ত্রক। এটাই প্রধান মাধ্যম হিসেবে কাজ করে থাকে। দেখো এই যে পাহাড় বা পর্বত, এখানেও কিন্তু অক্সিডেশন কিভাবে তার কার্যকরী ভূমিকা পালন করেছে, পালন করে এই যে পর্বত গাত্রের তার রং বা তার ধর্ম কিন্তু পরিবর্তন করে দিয়েছে। ঠিক আছে, তো কাকে বলবো জারণ আমরা? জল বা জলীয় বাষ্প। ঠিক আছে, তাহলে কিসের দ্বারা হচ্ছে? জল বা জলীয় বাষ্প এর উপস্থিতিতে যদি লোহা খনিজযুক্ত শিলার সঙ্গে বায়ুর অক্সিজেন গ্যাসের সংযোগের ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটে তাকে জারণ বা অক্সিডেশন বলা হবে। তাহলে আমরা কিসের সাথে কিসের রাসায়নিক বিক্রিয়া হতে দেখলাম? তাহলে যে শিলায় বা যে পাথরের মধ্যে লোহার উপস্থিতি থাকবে বা লোহার খনিজযুক্ত লোহা থাকবে, সেখানে যদি পরিবেশের অক্সিজেন গ্যাসের সংযোগ হয়, হওয়ার ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যাবে তাকে জারণ বা অক্সিডেশন বলা হবে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা বুঝতে পারলে সবাই? একদম সিম্পল জিনিস মাথার মধ্যে রাখবে, জারণ অর্থাৎ অক্সিডেশন। তাহলে লোহা খনিজের সাথে অক্সিজেনের বিক্রিয়ার ফলে যে রাসায়নিক বিক্রিয়া হয় তাকেই আমরা বলবো অক্সিডেশন বা জারণ। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, কিভাবে কাজ করছে এই অক্সিডেশন পদ্ধতি বা জারণ পদ্ধতি? দেখো ছবিগুলো দেখো, ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এই লোহার সাথে অক্সিজেন মিশে যাওয়া মানেই সেখানে কিন্তু মরিচা পড়ে।
যেটা আমি শুরুতে তোমাদেরকে বলেছিলাম, পাহাড়ি অঞ্চলে হয়তো পর্বত বা শিলার মধ্যে এটা হয়ে থাকে রাসায়নিক আবহবিকার, কিন্তু আমাদের বাড়িতে যে লোহার গ্রিল, আমার বাড়িতে তো আছেই, সামান্য জল পড়তে পড়তে সেই লোহার গ্রিলগুলো ফুলে যায় প্রথমে, তারপরে সেখান থেকে একটা আস্তরণ চোখলা উঠে যায়। ঠিক আছে, তাহলে কি পদ্ধতি রয়েছে? মূলত লোহা এছাড়া অ্যামফিবল, পাইরক্সিন ও বায়োটাইট খনিজ সমৃদ্ধ শিলায় এই জারণ প্রক্রিয়া কার্যকর হয়। কোথায় কোথায় হয়? লোহাতে হয়, অ্যামফিবল, পাইরক্সিন আর বায়োটাইট এই খনিজ সমৃদ্ধ শিলায় জারণ প্রক্রিয়া কার্যকর হয়। তাহলে বোঝা গেল কোন কোন শিলায় জারণ প্রক্রিয়া বেশি পরিমাণে কার্যকরী হয়। বুঝতে পারলে? খুব ভালো। কিভাবে হচ্ছে? বলা হচ্ছে যে নীল রঙের যে ফেরাস অক্সাইড, অর্থাৎ যার সংকেত হচ্ছে FeO, ফেরাস অক্সাইড, ফেরাস Fe, ফেরাস আর অক্সাইডের O, ঠিক আছে, সমৃদ্ধ শিলা হচ্ছে খুব কঠিন, মানে শক্ত শিলা। কিন্তু জল, অর্থাৎ জলের সংকেত কি? H2O, ভেরি গুড। H2ওর উপস্থিতিতে, অর্থাৎ জল H2 উপস্থিতিতে অক্সিজেন দ্বারা, তাহলে এই জলের মধ্যে অক্সিজেন আছে কি? হ্যাঁ দেখো, এই O আছে, অক্সিজেন আছে। O2 দ্বারা জারিত হয়ে বাদামি বা হলদে রঙের নতুন যৌগ, দেখো এই যে বাদামি বা হলদে রং মিলে যাচ্ছে তো কথাটার মধ্যে লেখার সাথে, বাদামি বা হলদে যৌগ। ফেরিক অক্সাইড, বা তোমার বাড়িতেও তুমি দেখতে পাবে, তুমি যদি হাত দাও, যদি শিরিষ কাগজ দিয়ে একটু ঘষো, দেখবে তোমার হাত কিন্তু বাদামি বা হলদে হয়ে যাবে। যারা রং করতে আসে, যে মরিচা হয়ে যাওয়া গ্রিলগুলো শিরিষ কাগজ দিয়ে ঘষে, দেখবে তাদের হাতের কালার কিন্তু হলদে হয়ে যায়। এই যে নতুন যে যৌগ, অর্থাৎ এই যে ফেরাস অক্সাইড তার সঙ্গে জলের অক্সিজেন যৌগ মিলেমিশে গিয়ে কি নাম হলো? শোধক ফেরিক অক্সাইড বা মরিচা। তার সংকেত কি হলো? Fe2O3। কি সংকেত হলো? Fe2O3। ঠিক আছে, যা শিলাকে খুবই ভঙ্গুর ও দুর্বল করে তোলে। তাহলে ছিল নীল রঙের ফেরাস অক্সাইড খুবই কঠিন, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে মরিচা, যা সংকেত হলো Fe2O3, নিকৃষ্ট মানের হয়ে যাচ্ছে। আর এই নিকৃষ্ট মানের লিমোনাইট লোহা আকর 2Fe2O3 বা 3H2O উৎপন্ন করে এই মরিচা। তার মানে যেহেতু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, নতুন যে যৌগ উৎপন্ন হচ্ছে, এই যে যৌগ, তার সংকেত কিন্তু এই 2Fe2O3 বা 3H2O উৎপন্ন হচ্ছে। কারণ এর মধ্যেও কিন্তু জলীয় বাষ্প বা জলের অংশ লক্ষ্য করা যায়। ঠিক আছে, একইভাবে ফেরাস সালফাইড, দেখো এখানে ফেরাস অক্সাইড ছিল FeO, এখানে ফেরাস সালফাইড FeS, এর সঙ্গে ফেরাস সালফেট অর্থাৎ FeSO1 মিশে গিয়ে পরিণত হয়ে দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে সংকেত, যে দুটো সংকেত আমি বলবো, এই সংকেতগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। কারণ যদি বলা হয় অক্সিডেশনের বিক্রিয়া লেখো, তাহলে কিন্তু তোমাদের এটা বলতে হবে। এবং আমি এখানটায় আলাদা করে তোমাদের যে কেমিস্ট্রিতে যে সংকেতের কিভাবে বিক্রিয়া করে অক্সিজেন অণু ভেঙে আরেকটা অক্সিজেন পণ্য, সেটা আমি আর ডিটেলসে যাচ্ছি না, তোমরা ইতিমধ্যেই এগুলো জেনে গেছো যে পর্যায় সারণিক টেবিল রয়েছে সেখান থেকে। আমি শুধু এখানটায় বলে দিচ্ছি কিভাবে কার সঙ্গে বিক্রিয়া করে নতুন একটা যৌগ উৎপন্ন হচ্ছে। দেখো 4FeO অর্থাৎ 4 অণু ফেরাস অক্সাইডের সঙ্গে 3 অণু জল 3H2O আর 1 অণু অক্সিজেন মিলেমিশে গিয়ে কি তৈরি হলো? লোহা আকর অর্থাৎ 2Fe2O3
এবং 3H2O এটা তৈরি হলো। আর ফেরাস সালফেট আর 2 অণু অক্সিজেন মিলিয়ে মিশিয়ে গিয়ে কি তৈরি হলো? FeSO4। ঠিক আছে, এইটা কিন্তু তৈরি হয়েছে Fe2SO4, এটা মাথায় রাখতে হবে। বোঝা গেল তাহলে অক্সিডেশন, তার সংজ্ঞা, তার পদ্ধতি, এইটুকুই। অক্সিডেশন কি, কিভাবে হচ্ছে, সংকেতটা আমাকে মাথায় রাখতে হবে, বিক্রিয়াটা আমি বলে দেবো, লিখে দেবো, কি কালারের হচ্ছে সেটা বলে দেবো, আমার অক্সিডেশন কমপ্লিট। বোঝা গেল? খুব ভালো। এইবার দ্বিতীয় যে রাসায়নিক আবহবিকার সম্পর্কে আমরা আলোচনা করব বলছিলাম, তার নাম হচ্ছে কার্বনেশন বা অঙ্গার যোজন। দেখো, কার্বনেশন এই কথাটার মধ্যে কি রয়েছে? কার্বন অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। তাহলে কোথায় হচ্ছে? বায়ুর কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 বৃষ্টিপাতের জলের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে? কার্বনিক অ্যাসিড। এটাও তোমরা অনেকবার শুনে এসেছো। বৃষ্টির জল যখন কার্বন ডাইঅক্সাইডে মিলে যায় তখন কার্বনিক অ্যাসিড তৈরি হয়ে যায়, এবং এই কার্বনেট সমৃদ্ধ শিলার সঙ্গে সংযোগের ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটে তাকে কি বলা হচ্ছে? কার্বনেশন বা অঙ্গার যোজন বলা হয়। আর এই কার্বনেশন কোন ভূমিরূপের ওপরে বা কোন শিলার ওপরে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়? কার্স্ট অঞ্চলে অর্থাৎ লাইমস্টোন, এই কার্স্ট অঞ্চলে বৈশিষ্ট্যপূর্ণ এই ভূমিরূপের বিকাশ বেশি পরিমাণে ঘটে। দেখো, এই যে কার্বনেশন, তার ভূমিরূপ এটা দেখানো গেছে। এটা চুনাপাথর গঠিত একটা অঞ্চল, এখানে বৃষ্টিপাত হয়েছে, দেখো বিভিন্ন জায়গায় কিভাবে তার ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। আর এই যে কার্বনেশন হচ্ছে, ভেতরের যে লাইমস্টোন রয়েছে সেটা কিভাবে রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্ষত বিক্ষত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে। ঠিক আছে? আচ্ছা, কিভাবে হচ্ছে পদ্ধতিটা? আচ্ছা, ওটা যখন আমরা যেমন দেখেছিলাম লোহার উপরে কার্যকরী বেশি হচ্ছে, এটা কি হচ্ছে? কার্বনেট, ফেলসপার, হর্নব্লেন্ড খনিজ সমৃদ্ধ শিলায় অঙ্গার যোজন বেশি পরিমাণে কার্যকর হয়। ঠিক আছে, বুঝতে পারলে তাহলে কিভাবে হচ্ছে? তাহলে কোন কোন শিলা বললাম? কার্বনেট, ফেলসপার আর হর্নব্লেন্ড, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। প্রশ্ন আসতে পারে যে কোন শিলায় বা কোন খনিজ সমৃদ্ধ শিলায় অঙ্গার যোজন কার্যকর হয়, তখন আমাকে এই নামগুলো বলতে হবে। আবার যদি বলে কোন খনিজ সমৃদ্ধ শিলায় জারণ বেশি পরিমাণে কার্যকর হয়, তখন সেই নামগুলো বলতে হবে। আচ্ছা, বৃষ্টির সময় বিশুদ্ধ জল অর্থাৎ H2O বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে পড়ার সময় বায়ুর CO2-র সঙ্গে মিশে কি করে? মৃদু কার্বনিক অ্যাসিড অর্থাৎ H2CO3। তার মানে দেখো, জল H2O আর কার্বন ডাই অক্সাইড মিলেমিশে গিয়ে কি তৈরি হলো? H2CO3 কার্বনিক অ্যাসিড পরিণত হলো। এটি কার্স্ট অঞ্চলে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের সংজ্ঞা কি? CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই যখন কার্বনিক অ্যাসিড তৈরি হলো বিশুদ্ধ জল আর তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিলেমিশে, আর ক্যালসিয়াম কার্বনেটের সংজ্ঞা, এই সংকেত হচ্ছে CaCO3, এর সঙ্গে মিশে গেল ক্যালসিয়াম কার্বনিক অ্যাসিড অর্থাৎ H2CO3, মিলেমিশে কিসে পরিণত হলো? ক্যালসিয়াম বাইকার্বনেট, CaHCO3(2). বোঝা গেল? ক্যালসিয়াম ছিল CaCO3, দেখো CaCO3 আছে, বাইকার্বনেট তার সঙ্গে মিশে গিয়ে H2CO3 মিশে গিয়ে
সম্পূর্ণ সংকেত দাঁড়ালো CaHCO3 যা সহজেই জলে দ্রবীভূত হয়ে অপসারিত হয়ে যায়। ঠিক আছে, এইভাবেই কিন্তু অঙ্গার যোজন বা কার্বনেশন প্রক্রিয়া কার্যকরী হয়। দেখো, হওয়ার ফলে এই যে অংশগুলো কিন্তু এরকম ভাবে অপসারিত হয়ে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেছে, যেটাকে আমরা কেমিক্যাল ওয়েদারিং এর কার্বনেশন পদ্ধতি বলে থাকি। বোঝা গেল? সংকেত বোঝা গেল, বিক্রিয়া বোঝা গেল। প্রথমে জল আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কি করলো? কার্বনিক অ্যাসিড H2CO3। এবার এই যে অ্যাসিডটার সাথে কার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, মিলেমিশে গিয়ে CaHCO3 অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবার আমরা পড়ব জারণ এবং অঙ্গার যোজনের মধ্যে পার্থক্য। দেখো, জারণ এইটা, অঙ্গার যোজন এইটা, খুব সিম্পল জিনিস আমরা এতক্ষণ আলোচনা করলাম ভীষণভাবে ডিটেলসে। তো কিভাবে হচ্ছে গ্যাস, প্রথমে যদি বলি জারণ, এই জারণ হয় অক্সিজেনের প্রভাবে, আর অঙ্গার যোজন হয় কার্বন ডাই অক্সাইডের প্রভাবে। দেখো, তোমরাই বলতে পারবে। আচ্ছা, জারণ কোন শিলায় কার্যকর হয়? লোহাযুক্ত শিলায় কার্যকর হয়। অঙ্গার যোজন কোথায় কার্যকর হয়? কার্বনের সমৃদ্ধ শিলায় অঙ্গার যোজন কার্যকর হয়। উৎপন্ন দ্রব্য কি হয়? যেটা মরিচা, শোধক ফেরিক অক্সাইড, তাই তো, যেটা আমরা 2Fe2O3 3H2O বলতে পারি। আর ক্যালসিয়াম, আর অঙ্গার যোজনে কি তৈরি হচ্ছে? ক্যালসিয়াম বাইকার্বনেট বা কলিচুন, যেটা কাস্ট অঞ্চলে তৈরি হচ্ছে, যার সংকেত হচ্ছে CaHCO3 আচ্ছা, জারণ কোথায় হয়? মরু অঞ্চল বাদ দিয়ে পৃথিবীর সর্বত্র, অর্থাৎ পৃথিবীর যে কোনো অঞ্চলে কিন্তু এই অক্সিজেনের প্রভাবে লোহাযুক্ত শিলায় জারণ হতে দেখা যায়। অঙ্গার যোজন কোথায় হয়? এটা শুধুমাত্র চুনাপাথর গঠিত অঞ্চলেই এই প্রক্রিয়া কার্যকরী হতে দেখা যায়, অন্য অঞ্চলে এই প্রক্রিয়া ততটা কার্যকরী নয়। ঠিক আছে, পার্থক্য বোঝা গেল, একদম সিম্পল পার্থক্য যেটা আলোচনা করলাম সেটাই আমরা ছক করে দিলাম, বোঝা গেল আমাদের খুব সহজেই। আচ্ছা, এরপরে আমরা জানবো যে শিলায় মরিচা বা মরচে পড়ে কেন। দেখো, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে এই রাসায়নিক আবহবিকারের ফলে নীল রঙের যে ফেরাস অক্সাইড, যে FeO, তার সাথে কার বিক্রিয়া হচ্ছে? জলের, H2O, তাই তো। আর জলের মধ্যে কি রয়েছে? অক্সিজেন। এই অক্সিজেন গ্যাস দ্বারা জারিত হয়ে কি রঙের হয়ে যাচ্ছে? বাদামি বা হলদে রঙের। নতুন যে শোধক ফেরিক অক্সাইড তৈরি হচ্ছে তার সংকেত কি? Fe2O3, তাই তো। এই Fe2O3 এই যৌগই হলো মরিচা বা শিলাকে দুর্বল এবং ভঙ্গুর করে তোলে। হ্যাঁ, তাহলে যে শিলায় মরচে পড়ছে, এই মরচের সংকেত কি দাঁড়ালো? Fe2O3, যেটাকে শোধক ফেরিক অক্সাইড আমরা বলছি। আর এই যে মরিচা, যা শিলাকে কি করে? আরো কঠিন করে? কঠিন করে না, কি করে? দুর্বল করে তুলছে। শিলা দুর্বল হয়ে কি হচ্ছে? ভেঙে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য শিলায় মরচে পড়ছে। তাহলে শিলায় লোহা রয়েছে, লোহার সাথে জলের উপস্থিতিতে অক্সিজেন একটা রাসায়নিক বিক্রিয়া করছে, বিক্রিয়া হওয়ার ফলে কি হচ্ছে? বাদামি বা হলদে রঙের একটা শোধক ফেরিক অক্সাইড, যার সংকেত কি? Fe2O3 হওয়ার ফলে মরিচা, যেটাকে এই শিলাকে দুর্বল করে তুলছে। দুর্বল হলে কি হবে? ভেঙে যাবে, ভেঙে যাচ্ছে নতুন যৌগে। আচ্ছা, এটা গেল।
এরপর আমরা জানবো কার্স্ট অঞ্চলে অঙ্গার যোজন অধিক কার্যকর হয় কেন। কেন আমরা এই যে পার্থক্যে বা আরো জানলাম যে শুধুমাত্র কার্স্ট অঞ্চলেই এই অঙ্গার যোজন হতে দেখা যায়, অন্য কোথাও কেন হয় না, সেটা আমরা বলবো। দেখো চুনাপাথর গঠিত যে অঞ্চল, চুনাপাথর গঠিত অঞ্চলে ক্যালসিয়াম কার্বনেট থাকে, তার সংকেত কি CaCO3, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। বিশুদ্ধ জল H2O দ্রবীভূত হয় না বা রাসায়নিক বিক্রিয়া করে না, ঠিক আছে। তাহলে এর সঙ্গে কি বিক্রিয়া করছে, অম্লধর্মী অ্যাসিড যে বৃষ্টি, সেই বৃষ্টি এর সঙ্গে বিক্রিয়া করে। তাহলে কি, মৃদু অম্লধর্মী জল সহজেই এই রাসায়নিক বিক্রিয়া করে চুনাপাথরকে কি করছে, দুর্বল করে দিচ্ছে। তাহলে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সময় বৃষ্টির জল বায়ুর কার্বন ডাই অক্সাইড CO2, বৃষ্টির জল এই যে মৃদু কার্বনিক অ্যাসিড H2CO3, ঠিক আছে। তাহলে CaCO3 ছিল, তার সঙ্গে মিশে গেল H2CO3, তাই না। মিশে গিয়ে কি করছে, তখন অ্যাসিড যুক্ত যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে CaHCO3 তৈরি হচ্ছে। আচ্ছা, এই অ্যাসিড যুক্ত বৃষ্টির জল অম্লধর্মী ভৌম জল রূপে কি করে, চুনাপাথর স্তরের মধ্য দিয়ে নিচে নামার সময়, নিচে যখন নামছে তখন চুনাপাথরের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করছে। বিক্রিয়া হওয়ার ফলে যেটা আমরা একটু আগেই বললাম, ক্যালসিয়াম বাইকার্বনেট অর্থাৎ CaHCO3 অর্থাৎ এই যে CaCO3 আর এর সাথে H2CO3 যদি মিলেমিশে যায় তাহলে তৈরি হচ্ছে আমার কিন্তু CaHCO3, যা গাঠনিকভাবে খুব দুর্বল হয়ে এবং সহজেই ক্ষয় পেয়ে যায় চুনাপাথরের বিভিন্ন অংশ এবং অপসারিত হয়ে যায়। তাই চুনাপাথর যুক্ত অঞ্চলেই অঙ্গার যোজন অধিক কার্যকরী হয়। কারণ চুনাপাথর তো ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ, তার সংকেত CaCO3, তাই না। এই CaCO3 এর সঙ্গে যখন কার্বনিক অ্যাসিড অর্থাৎ এই যে H2CO3 মিলে যাচ্ছে তখনই তৈরি হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, যেটা সহজে এই চুনাপাথরকে ক্ষয় করতে বা গলিয়ে দিতে সহজেই পেরে যাচ্ছে, যার ফলে তৈরি হচ্ছে CaHCO3 বা ক্যালসিয়াম বাইকার্বনেট। বোঝা গেল তাহলে এতক্ষণে আমরা যেটুকু অংশ আলোচনা করলাম। আচ্ছা, তো আজকের আমরা এই আলোচনাতে দেখো অনেকগুলো ছোট ছোট প্রশ্ন, গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করেছি। সেটা হচ্ছে রাসায়নিক আবহবিকার কাকে বলে, রাসায়নিক আবহবিকারের শ্রেণীবিভাগগুলো কি কি রয়েছে, 4টি শ্রেণীবিভাগ আমরা জেনেছি। তার মধ্যে থেকে দুটো শ্রেণীবিভাগ যেটা অক্সিডেশন আর কার্বনেশন, এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম বা করেছি। এদের পার্থক্য সম্পর্কে আলোচনা করেছি। আর কি আলোচনা করলাম, এই যে জারণ প্রক্রিয়া বললাম, জারণ প্রক্রিয়া কেন বেশি হয় বা মরচে কেন শিলায় লক্ষ্য করা যায় সেটা। আর অঙ্গার যোজন প্রক্রিয়া কেন কাস্ট অঞ্চলে একমাত্র লক্ষ্য করা যায়, অন্য কোথাও সেই অর্থে লক্ষ্য করা যায় না, সেইগুলো বিস্তারিত আমরা আলোচনা করলাম আজকে। এবং এখান থেকে এই আলোচনা থেকে দেখো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য তোমাদের সামনে রাখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে পাঠ্যপুস্তক থেকে একটু দেখে নেবে, ঠিক আছে। তাহলেই আমি পরবর্তী দিনে এখান থেকে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব, ঠিক আছে। আচ্ছা, কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। কোনো প্রশ্ন, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন করে কোনো নতুন অংশের পরবর্তী অংশ আলোচনা করব।
সবাই খুব ভালো থাকবে। আর দেখছি ক্লাস শেষ হয়ে গেছে বলে সবার মুখে একটা বেশ আনন্দের হাসি দেখা যাচ্ছে, যেটা খুবই ভালো। ওকে, সবাইকে ধন্যবাদ।